হ্যালো এভরিওয়ান, এটি জটিল সংখ্যা অধ্যায়ের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি জটিল সংখ্যা অধ্যায়ের প্রাথমিক বিষয়সমূহ যেমন জটিল সংখ্যা কাকে বলে বা অঙ্ক করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে এবং জটিল সংখ্যার ধর্মাবলী এই বিষয়সমূহ আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথমে জটিল সংখ্যা কাকে বলে? যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস আই বি আকারের সংখ্যাকেই জটিল সংখ্যা বলে, যেখানে আই এর মান হচ্ছে √(-1). তাহলে এ কে সংখ্যাটির বাস্তব অংশ এবং বি কে সংখ্যাটির কাল্পনিক অংশ বলে। অর্থাৎ এই যে জটিল সংখ্যা এ প্লাস আই বি, এই প্রথম অংশ অর্থাৎ এ কে বাস্তব অংশ বলে এবং বি কে বলে কাল্পনিক অংশ। তাহলে এ ইকুয়াল রিয়েল পার্ট অফ জেড এবং বি ইকুয়াল ইমাজিনারি পার্ট অফ জেড, যেখানে জেড দিয়ে আসলে একটি জটিল সংখ্যাকে বোঝানো হয়েছে। কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ এ যদি শূন্য হয় তাহলে সেই জটিল সংখ্যাটিকে কাল্পনিক সংখ্যা বলে। যেমন এইখানে একটা উদাহরণে যে 2+3i একটি জটিল সংখ্যা লেখা আছে, তাহলে এই সংখ্যাটা 2 হচ্ছে বাস্তব অংশ এবং 3 হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এই যে বাস্তব অংশ 2, এইটা যদি শূন্য হতো অর্থাৎ সংখ্যাটি যদি শুধুমাত্র 3i হতো, তাহলে এই সংখ্যাটিকে বলতাম আমরা একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। পরবর্তীতে দেখো, জটিল সংখ্যা এ প্লাস আইবিকে এ বি ক্রমজোড় আকারেও প্রকাশ করা হয়। যেমন 2+3i একটি জটিল সংখ্যা, তাহলে এই 2+3iকে আমরা 2, 3 ক্রমজোড় আকারে লিখতে পারি। আবার 1+√3i একটি জটিল সংখ্যা, এই সংখ্যাটিকে 1√3 ক্রমজোড় আকারেও লেখা যায়। তাই এই যে √(-1)কে কাল্পনিক একক বলা হয়, একে আই দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে 2+3i, এই যে আই, এই আইকে বলা হয় কাল্পনিক একক এবং এই আই এর মান হচ্ছে √(-1). তাহলে দেখো, আই এর মান যদি √(-1) হয় তাহলে আই স্কোয়ার ইকুয়াল কী হবে? √(-1) এর হোল স্কোয়ার ইকুয়াল 1। রুট স্কোয়ারে কেটে গিয়ে হবে -1, অর্থাৎ আই স্কোয়ারের মান কিন্তু -1। তাহলে একইভাবে আমরা আই এর পাওয়ার যদি অনেক বেশি থাকে তাহলে এই আই স্কোয়ারের মাধ্যমে আমরা সেইটার মানটা বের করতে পারি। যেমন আই কিউবকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের মান তো -1 ছিল, -1 ইন্টু আই, তাহলে এটার মান হবে -i। অর্থাৎ আই কিউবের পরিবর্তে আমরা এটাকে -i লিখতে পারি। আবার i⁴কে আমরা লিখতে পারি আই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো, আই স্কোয়ারের মান কি? -1। তাহলে -1 এর হোল স্কোয়ার করলে হবে শুধু 1। অর্থাৎ i⁴কে আমরা 1 লিখতে পারি। আবার এখানে i এর পাওয়ার 5, তো i⁵কে দেখো কি লেখা যায়? i⁴ ইন্টু i। তাহলে i⁴ এর মান আমরা কত বের করছিলাম? 1। তাহলে 1 ইন্টু i, তাহলে এটার মান হবে i। অর্থাৎ i⁵ এর পরিবর্তে আমরা শুধুমাত্র i লিখতে পারি। একইভাবে i⁹ মানে দেখো i স্কোয়ারের পাওয়ার 4 ইন্টু i। তো i স্কোয়ারের পাওয়ার 4 দিলে হচ্ছে i⁸ ইন্টু i, i⁹ তাহলে i স্কোয়ারের মান তো -1, -1 এর পাওয়ার 4 ইন্টু i, -1 এর পাওয়ার 4 করলে এটা হচ্ছে 1 হবে, আর ইন্টু i মান হচ্ছে শুধুমাত্র -i। তাহলে দেখো, i⁹ এটার পরিবর্তে আমরা i লিখতে পারি। একইভাবে যদি i এর পাওয়ার আরও বড় কোনো সংখ্যা থাকে, আমরা সেটাকে i স্কোয়ারের মান দিয়ে লঘিষ্ঠ করে আমরা মান নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি i এর পাওয়ার যতই হোক না কেন, i এর মান সবসময় হচ্ছে +-1 অথবা +-i, এই 4টা মানের মধ্যেই থাকবে। এখন আমরা দেখব কোনো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো, প্রথমে মডুলাস। যে কোনো জটিল সংখ্যা z = x + iy এর ক্ষেত্রে মডুলাস r ইকুয়াল হবে √(x² + y²), যেখানে x ও y কী ছিল? x ও y হচ্ছে এই জটিল সংখ্যাটির বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তাহলে এর পরবর্তীতে আর্গুমেন্ট। তাহলে x y বিন্দুর বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য জটিল সংখ্যা z = x + iy এর আর্গুমেন্ট নির্ণয়। তাহলে কোনো জটিল সংখ্যা যদি ক্রমজোড় নির্ণয় করার পর যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে তার আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, যে tan ইনভার্স মডুলাস y/x। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে সংখ্যাটি, তাহলে আর্গুমেন্ট নির্ণয় করতে হলে সূত্রটি হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x। যদি সংখ্যাটি তৃতীয় চতুর্ভাগে থাকে, তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে -পাই প্লাস tan ইনভার্স y/x। আর যদি সংখ্যাটি চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র -tan ইনভার্স y/x। এখন কোন সংখ্যা মানে
প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে থাকবে এটা নির্ভর করবে হচ্ছে ক্রমজোড়ের উপর। যেমন দেখো আমি যদি একটি ক্রমজোড় লিখি যে 2, 3, তাহলে 2, 3 সংখ্যাটি কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে। মানে প্লাস মান এবং প্লাস মান, তাহলে প্লাস প্লাস অর্থাৎ প্রথম চতুর্ভাগে। যদি -2, 3 থাকতো তাহলে এটি হতো দ্বিতীয় চতুর্ভাগে থাকতো। যদি দুইটাই মাইনাস হতো তাহলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর যদি প্রথমটি প্লাস এবং দ্বিতীয়টি মাইনাস হতো তাহলে এটি চতুর্থ চতুর্ভাগে থাকতো। আচ্ছা, পরবর্তীতে কোনো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কীভাবে নির্ণয় করব? তাহলে দেখো z = x + iy হলে z এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে x - iy। অর্থাৎ এই যে কাল্পনিক অংশের যদি চিহ্নের পরিবর্তন করা হয় তাহলে আমরা কোনো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা পাবো। যেমন 2 + 3i একটি জটিল সংখ্যা, তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন করব অর্থাৎ 2 - 3i। 2 - 3i। জটিল সংখ্যার ধর্মাবলী x + iy = 0 হলে x ও 0 হবে, y ও 0 হবে। অর্থাৎ কোনো জটিল সংখ্যার মান যদি 0 হয় তাহলে বাস্তব অংশকে আমরা 0 লিখতে পারি এবং জটিল সংখ্যাটির কাল্পনিক অংশকে 0 লিখতে পারি। তো প্রমাণ দেখে নেওয়া যাক যে দেওয়া আছে x + iy = 0। তো এই iy কে আমরা ডানে নিয়ে গেছি, ডানে নিলে কী হবে x = -iy। যদি এখন দুই পাশে বর্গ করি, এ পাশে হবে x² আর এই পাশে হবে i² y²। তো দেখো এখানে i² এর মান আমরা কি জানতাম, i² = -1। তো এখানে i² এর মান যদি বসাই তাহলে এখানে হয়ে যাবে -y²। এখন এই যে y² কে যদি বামে নিয়ে আসি তাহলে হবে x² + y² = 0। এখন যদি দুইটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল 0 হয় তাহলে তারা পৃথকভাবে 0 হবে। তাহলে দেখো এইখানে একটা x, এটা তো বাস্তব সংখ্যা, এটাও হচ্ছে y ও হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয় তাদের অবশ্যই আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। অর্থাৎ এখানে লেখা যায় যে x² = 0 আবার y² = 0। তো এখান থেকে লেখা যায় যে x = 0 এবং y = 0। পরবর্তীতে যদি x + iy = a + ib হয় তবে x = a, y = b। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের বাস্তব অংশগুলো সমান লেখা যায় এবং কাল্পনিক অংশগুলো সমান লেখা যায়। তো প্রমাণে দেখো যে দেওয়া আছে x + iy = a + ib। তো এই যে a + ib এটাকে আমরা বাইরে যদি নিয়ে আসি তাহলে কি হয় x + iy - a - ib = 0। তো এখানে এই যে বাস্তব অংশগুলো অর্থাৎ x আর এই যে -a এটাকে একত্রিত করে লিখেছি। আর এই যে iy আর -ib এখান থেকে আমরা i কমন নিব। তো এখান থেকে যদি i কমন নিই, এপাশে থাকে y আর এখানে থাকে -b। তো এখানে i কমন নিয়ে লিখেছি যে i * y - b = 0। তাহলে দেখো এই যে x - a + i * y - b এটা কিন্তু একটা জটিল সংখ্যা। তাহলে এর পূর্বের আমরা আলোচনা থেকে দেখছি যে কোনো জটিল সংখ্যার মান যদি 0 হয় তাহলে তার বাস্তব অংশকে 0 লেখা যায়, আবার কাল্পনিক অংশকে 0 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x - a = 0 এবং y - b = 0। এখান থেকে লেখা যায় তাহলে x = a এবং y = b। পরবর্তীতে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল উভয়ই বাস্তব সংখ্যা হবে। তাহলে এখানে আমরা একটা জটিল সংখ্যা নিয়েছি যে z = x + iy। তাহলে এই z x + iy এটার অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে x - iy। অনুবন্ধীকে এই z বার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে z বার = হবে x - iy। তাহলে এখন যোগফল বের করব যে z + z বার। তাহলে z + z বার = কী হবে, z এর মান হচ্ছে x + iy আর z বারের মান হচ্ছে x - iy। তাহলে এখানে এই যে +iy আর -iy এই দুইটা বাদ হয়ে যায়, থাকে হচ্ছে 2x। তাহলে দেখো এখান থেকে এই যে i টার্মটা কিন্তু নাই। তার মানে আমরা বলতে পারি যে 2x এটা হচ্ছে একটি বাস্তব সংখ্যা। আবার এই যদি এখন গুণফল বের করি এই z এবং z বারের অর্থাৎ z এবং এটার অনুবন্ধী জটিল সংখ্যার, তাহলে x + iy * x - iy। তো দেখো এটা a² - b² এর সূত্র নেওয়া যায় যে a + b * a - b। তাহলে a বলতে x² আর b বলতে iy, তাহলে -i² y²। এখন i² এর মান তো -1, তাহলে -1 আর মাইনাস এখানে হচ্ছে প্লাস হয়ে যায়, থাকে হচ্ছে y²। তাহলে দেখো এই যে x² + y² এখানেও কিন্তু i জাতীয় কোনো টার্ম নাই। তাহলে এইটাও কিন্তু এই মানটাও একটি বাস্তব সংখ্যা। একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সমান হবে। তাহলে দেখো এইখানে আমরা z = x + iy একটি জটিল সংখ্যা নিয়েছি। তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, z বার = x - iy।
অর্থাৎ এখন এই যে জেড এবং জেড বার এই দুইটার মডুলাসই সমান হবে। তাহলে দেখো আমরা যদি মডুলাস নির্ণয় করি এক্স প্লাস আই ওয়াই, এটার মডুলাস হবে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেখানে এক্স ও ওয়াই কী হবে, এক্স হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এই পাশেও যদি জেড বারের আমরা মডুলাস নির্ণয় করি, বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার আর কাল্পনিক অংশের স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে জেড মডুলাস, জেডের মডুলাসও হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং মডুলাস জেড বারের মডুলাস হয়েছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পরবর্তীতে একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল ওই সংখ্যাটির মডুলাসের বর্গের সমান। অর্থাৎ এই কোনো জটিল সংখ্যা জেড এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা জেড বারকে তুমি যদি গুণ করো, তাহলে এই গুণফলটা সমান হবে কার, এই যে জটিল সংখ্যা জেডের মডুলাসের বর্গের সমান। এটা কিন্তু সূত্র হিসেবে তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এইটা যদি আমরা প্রমাণ করি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা নিচ্ছি, তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন আমরা এই যে লেফট সাইড জেড ইন্টু জেড বারের মান কী হবে দেখো, যে জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আই ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। কারণ আমরা জানি কি আই স্কোয়ারের মান -1, তাহলে এখানে হবে -1 ইন্টু মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এটাকে আমরা লিখতে পারি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। অর্থাৎ রুট স্কোয়ারে কেটে গিয়ে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই কিন্তু থাকে। তাহলে এই যে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা আসলে আবার কিসের মান ছিল, এই যে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আবার মডুলাস জেড এর মান ছিল। তাহলে এইখানে আমরা √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে মডুলাস জেড লিখতে পারি আর এইটার হোল স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি যে জেড ইন্টু জেড বার ইকুয়াল মডুলাস জেড এর হোল স্কোয়ার। দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল সবসময় জটিল সংখ্যাই হবে। তাহলে এটা আমরা যদি প্রমাণ করি, যে মনে করি দুইটি জটিল সংখ্যা, একটা হচ্ছে z1 ইকুয়াল a প্লাস আইবি, আরেকটি হচ্ছে z2 ইকুয়াল সি প্লাস আইডি। তাহলে আমরা এখানে z1 ও z2 দুইটি জটিল সংখ্যা নিয়েছি। আমরা এখন প্রমাণ করব এই যে এই দুইটা জটিল সংখ্যা, এটা যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, ভাগ করি বা গুণ করি, এই গুণফল বা ভাগফল, বিয়োগফল বা যোগফল সর্বদা একটি জটিল সংখ্যাই পাবো। তাহলে প্রথমে আমরা যোগফল নির্ণয় করি। তাহলে যোগফল z1 প্লাস z2 হবে। তাহলে দেখো z1 এর মান ছিল a প্লাস আইবি আর z2 এর মান ছিল সি প্লাস আইডি। তাহলে এই যে এ আর সি যদি একত্রিত করে লিখি আর এই যে আইবি আর আইডি এখান থেকে যদি আই কমন নিই, তাহলে আই কমন নিলে থাকে বি প্লাস ডি। তাহলে দেখো এই যে এটা কিন্তু একটা জটিল সংখ্যা, কেননা এইখানে আমাদের কাল্পনিক একক আই আছে। পরবর্তীতে আমরা যদি বিয়োগফল নির্ণয় করি z1 মাইনাস z2, তাহলে হচ্ছে a প্লাস আইবি থেকে আমরা সি প্লাস আইডিকে বিয়োগ করব। তাহলে ব্র্যাকেট উঠাই দিলে এখানে মাইনাস হবে। তো আবার একত্রিত আমরা এই যে এ আর মাইনাস সি এটাকে একত্রিত করে লিখেছি, আবার প্লাস আইবি মাইনাস আইডি, এখান থেকে আইকে কমন নিয়েছি। তাহলে আই কমন নিলে এখান থেকে বি মাইনাস ডি। তাহলে দেখো এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, কেননা এখানে আই উপস্থিত। এখন যদি আমরা ভাগফল নির্ণয় করি, তার জেডকে আমরা যদি z1কে z2 দিয়ে ভাগ করি, অর্থাৎ a প্লাস আইবিকে ভাগ করব সি প্লাস আইডি দিয়ে। এখন মনে রাখবা যে কোনো জটিল সংখ্যা যদি কোনো ভগ্নাংশের যদি হরে কোনো জটিল সংখ্যা থাকে, তাহলে আমরা সেই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে এখানে হর কি আছে, সি প্লাস আইডি। তাহলে আমরা লব ও হরকে কী দিয়ে গুণ করব, সি মাইনাস আইডি দিয়ে গুণ করব, অর্থাৎ সি প্লাস আইডি এর জটিল অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ এই যে লবে আছে এ প্লাস আইবি, হরে আছে সি প্লাস আইডি, এখন লব ও হরকে আমরা সি মাইনাস আইডি দিয়ে গুণ করেছি। এখন ওপরে গুণ করবা নর্মালভাবে, নিচে গুণ করবা। তাহলে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার। আবার উপরে এ দিয়ে এই দুইটাকে গুণ করব, আবার আইবি দিয়ে এই দুইটাকে গুণ করব। গুণ করলে কি হবে, এ দিয়ে যদি সিকে গুণ করে এ সি, এ দিয়ে আইডিকে গুণ করলে মানে মাইনাস আইডিকে গুণ করলে মাইনাস এ আইডি, আবার আইবি দিয়ে সিকে গুণ করলে প্লাস আই বি সি, এবং আইবি দিয়ে মাইনাস আইডিকে গুণ করলে মাইনাস আই স্কোয়ার বিডি, মাইনাস আই স্কোয়ার বিডি। পরবর্তীতে দেখো এই যে এসি
আর হচ্ছে সরি এসি তো এসি রেখে দিলাম। আর এই যে মাইনাস এআইডি আর মাইনাস প্লাস আইবিসি, তো এখান থেকে আমরা আই কমন নিতে পারি। তো আই কমন নিলে কী হবে, বিসি মাইনাস এডি। তাহলে বিসি সরি আমরা হচ্ছে প্লাস আই কমন নিয়েছি, তাহলে এখানে বিসি মাইনাস এডি হবে, এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস হবে। আচ্ছা, আর এইখানে দেখো যে মাইনাস আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার মান তো -1, তাহলে মাইনাস প্লাস মাইনাসে সরি মাইনাস ইন্টু মাইনাস, এটা হচ্ছে প্লাস বিডি হবে। আবার এইখানে এই যে আই স্কোয়ারের মান -1, তাহলে এখানে থাকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। পরবর্তীতে এই যে এসি আর বিডি এই দুইটাকে একত্রিত করে লিখেছি, তো এসি প্লাস বিডি লিখেছি আর প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি, আর এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখন হচ্ছে এই উপরের দুইটা অংশকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, যে এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেছি একবার, আবার আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেছি একবার। তাহলে দেখো এইখানেও কিন্তু আই উপস্থিত, তার মানে এই সংখ্যাটি কি একটি জটিল সংখ্যা। আবার এখন যদি আমরা যদি গুণফল বের করি Z1 ইন্টু Z2, যে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, তাহলে এ দিয়ে এসি প্লাস আইডিকে যদি গুণ করি এসি প্লাস এ আইডি মানে আই এডি, আবার আইবি দিয়ে যদি সিকে গুণ করি আই বিসি, আবার আইবি দিয়ে আইডিকে গুণ করলে আই স্কোয়ার বি ডি, আই স্কোয়ারের মান কি -1, অর্থাৎ এখানে লিখতে পারি যে মাইনাস বিডি। আর এই দুইটা থেকে দেখো আই কমন নিলে লেখা যায় যে এডি মাইনাস এডি প্লাস বিসি, আর এসি তো যেমন আছে ঠিক তেমন লিখে দিলাম। তাহলে এখানে এখন এসি আর বিডিকে আমরা একত্রিত করে লিখছি যে বাস্তব অংশ এসি মাইনাস বিডি আর প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, আর এডি প্লাস বিসি। তাহলে দেখো এখানেও কিন্তু আই উপস্থিত, তার মানে এটিও একটি জটিল সংখ্যা। এখন পরবর্তী ধর্মটি হচ্ছে কোনো জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যা হবে। কোনো জটিল সংখ্যার যদি মূল বের করো তাহলে সবসময় সেটি একটি জটিল সংখ্যা হবে। এখন আমরা মনে করি যে এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা, এটার এনতম মূল আমরা বের করব। তাহলে এনতম মূল ইকুয়াল জেড আমরা ধরে নিয়েছি। তাহলে এখন যদি দুই পাশে পাওয়ার এন নিই, তাহলে এখানে থাকে এক্স প্লাস আই ওয়াই আর এখানে হয় জেডের পাওয়ার এন, যেখানে এন কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এই যে জেডের পাওয়ার এন, এটা কি একটি জটিল সংখ্যা না? এখন জেডের পাওয়ার এন যদি জটিল সংখ্যা হয়, তাহলে জেডও হবে কি একটি জটিল সংখ্যা। অর্থাৎ জেডের পাওয়ার এন জটিল সংখ্যা হওয়ায় জেড নিজেও একটি জটিল সংখ্যা হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো জটিল সংখ্যার মূল সর্বদা একটি জটিল সংখ্যায় পাওয়া যাবে। এখন আমরা দেখব কোনো জটিল সংখ্যার পোলার আকার। জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে জেডকে কার্টেসীয় আকারের জটিল সংখ্যা বলা হয়। একটি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক যদি আর থিটা হয়, তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা লেখা যায় এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা লেখা যায়, যেটা কার্টেসীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক। তাহলে জটিল সংখ্যাটি কী ছিল, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এই জটিল সংখ্যাটিকে আমরা পোলার আকারে প্রকাশ করব। তাহলে দেখো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাহলে কার্টেসীয় আর পোলারের সম্পর্ক কি, এক্স ইকুয়াল আর কস থিটা, তাহলে এক্সের পরিবর্তে আমরা আর কস থিটা বসিয়েছি এবং এইখানে আই ইন্টু ওয়াইয়ের পরিবর্তে আমরা আর সাইন থিটাকে বসিয়েছি। তাহলে দেখো এই দুইটা টার্মেই কিন্তু আর কমন আছে। তাহলে আমরা যদি এখান থেকে আর কমন নিই, তাহলে এখানে থাকে কস থিটা, আর এখান থেকে আর কমন নিলে এখানে থেকে আই সাইন থিটা। তাহলে এই যে এইটা যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটাই হচ্ছে জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই এর পোলার আকার। তাহলে আবার এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে লেখা যায় ই এর পাওয়ার আই থিটা। ঠিক আছে, তাহলে কোনো জটিল সংখ্যাকে যদি আমরা পোলার আকারে প্রকাশ করতে চাই, তাহলে পোলার নেওয়ার সূত্র হচ্ছে এটা, যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর আর থিটা কি, আর আর থিটা হচ্ছে এই যে জটিল সংখ্যার, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে এখানে আরেকটি সূত্র আছে, দেখো ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল কস থিটা প্লাস আই সাইন থিটা এবং ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল কস থিটা মাইনাস আই সাইন থিটা। এই সূত্র দুইটাকে অয়লারের সূত্র বলে।